TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমরা এই অনুষ্ঠানটি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের প্রত্যেকেরই মনের কথা। আমরা যদিও অনেকেই এই আমেরিকায় এসে প্রথমেই যে চিন্তাটি করে যে একটি বাড়ি কিনবো, শুধু বাড়ি কিনা নয়, যদি আপনার আমার হাতে কিছু অর্থ থাকে, বাড়ি কেনার ক্ষেত্রে বিনিয়োগটা আরও কিন্তু লাভজনক বা প্রফিটেবল। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসা ইনভেস্টরদের জন্য এখনই সুযোগ নাকি অপেক্ষা আরও করতে হবে, এই বিষয়টি আমরা প্রথমেই আলোচনা করব। এবং এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা সবাই জানি যে অনানুষ্ঠানিকভাবে ট্যাক্স কিন্তু শুরু হয়ে গেছে, ট্যাক্সের সিজন শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আগামী সোমবার অর্থাৎ 26শে জানুয়ারি থেকে শুরু হবে, কিন্তু এখনও ট্যাক্স করা যাচ্ছে। ট্যাক্স তো আমরা করি, কিন্তু ট্যাক্স করার পরেই আমরা যে সমস্যাটিতে পড়ি, যে ভাবনার মধ্যে পড়ি, চিন্তার মধ্যে পড়ি যে আমি ঠিকমতো করলাম তো, আইআরএস আমাকে অডিটে ফেলবে না তো, যদি অডিটে ফেলে আমার কি অবস্থা হবে। এই যে ভয় বা ভীতি রয়ে গেছে আইআরএস সম্পর্কে, এই আইআরএস এর বিভিন্ন ঝামেলা থেকে বাঁচার উপায়টা কি আছে, সেটা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে থাকবে। সুপ্রিয় দর্শক, আজকের এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধায় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব রাকিব মাহমুদ, লাইসেন্সড ব্রোকার। জনাব রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত। রানা ভাই, আপনাকে স্বাগতম, এবং TVN24 এর যারা দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছে তাদেরকে স্বাগতম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক দূর থেকে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন, এবং খুব ভালো একটি বিষয়। আমরা সবসময় চিন্তা করি যে আমেরিকা আসার পরে একটা বাড়ির মালিক হব, সেটা তো হবেই, আমরা হতেই চাই, কিন্তু আমার হাতে কিছু অর্থ আছে, সেটা বিনিয়োগ করে আমি বাড়ি হয়তো কিনলাম, বাড়ির মালিকও হলাম, কিন্তু এটা আজকে রাখলাম বা কালকে বিক্রি করে দিলাম, এভাবে যদি, বা একটি পুরনো বাড়ি কিনলাম, সংস্কার করলাম, বিক্রি করলাম, এতে তো প্রফিট অনেক। অর্থাৎ বাড়িতে বিনিয়োগটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এবং সেক্ষেত্রে জায়গা হিসেবে যদি আমরা চাই, নিউ ইয়র্কের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক যে জায়গাটি আছে, যেমন হতে পারে বাফেলো, রচেস্টার, সিরাকিউজ, নায়াগ্রা ফলস ইত্যাদি এরিয়াতে, এই সমস্ত এরিয়াগুলো আপনার সাথে একদিন আলোচনা করেছিলাম। এখানে খুব সস্তায় বাড়ি কেনা যায়, এখনও কেনা যাচ্ছে। এবং এই বর্তমান আমরা মুখে বলি আর নাই বলি, রিসেশন হচ্ছে কি হচ্ছে না এটা অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে নাভিশ্বাস আমাদের একেবারেই চরমে উঠেছে, সেটা তো আছেই। তারপরেও এরকম অবস্থায় যদি আমরা এই ধরনের ব্যবসার ক্ষেত্রে যাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির কিন্তু দাম কিছুটা হলেও কমেছে। অর্থাৎ আগে যেমন লিস্টে যে বাড়িটা আসতো সেটি কেনাটা খুব কঠিন হয়ে যেত, অ্যাভাবে একদম যা আস্কিং প্রাইসের থেকে অনেক বেশি দামে বিক্রি হতো, এখন কিন্তু আস্কিং প্রাইসের থেকে কম দামে বিক্রি হচ্ছে। সুতরাং এটি ইনভেস্ট করার মতো সবচেয়ে ভালো সময়। এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাইবো যে বর্তমান মার্কেট বিবেচনায় ওয়েস্টার্ন নিউ ইয়র্কে এখন বাড়ি কিনে বিনিয়োগ করা কতটা যুক্তিযুক্ত বলে আপনি একজন এই রিয়েলটর ব্রোকার, লাইসেন্সড ব্রোকার হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। তাহলে যদি আমার কাছে কিছু অর্থ থাকে, সেই অর্থটা বিনিয়োগ করে আমি কিভাবে মুনাফা অর্জন করতে পারবো। জনাব রাকিব মাহমুদ। রানা ভাই, ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক যুগোপযোগী। আমি রিসেন্টলি আসলে অনেকের কাছ থেকে এই সেম প্রশ্নের মুখোমুখি হই, এবং বিভিন্নভাবে যেভাবেই প্রশ্ন করুক না কেন, প্রশ্নের মিনিংটা একই রকম দাঁড়ায়। তো আমি মনে করি যে আজকে আমাদের ডিসকাশনের পরে হয়তো রানা ভাইও হয়তো চিন্তা করবে গিয়ে যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কে কোনো ইনভেস্ট করা যায় কিনা। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি গিয়ে যে আমরা বিনিয়োগ তো আসলে অনেকভাবেই করতে পারি। আমরা স্টকে করতে পারি,
রিয়েল এস্টেটে করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। বাট আমি মনে করি যে এমন একটা জায়গায় আমি ইনভেস্ট করব যেটা চোখে দেখা যায়। এবং কেউ এবং বিনিয়োগ করে। ক্ষতির সম্ভাবনা খুবই গো আপনি যেটা বললেন যে স্টকের কথা বললেন, হয়তো এমন হতে পারে আপনি টাকা ইনভেস্ট করলেন, কাগজ নিয়ে ফেরত আসলেন, সাদা কাগজ নিয়ে ফেরত আসলেন, এরকম হতে পারে, কিন্তু এটার রাতে ক্ষেত্রে তা রাতে নেই। ইনভেস্ট করেছেন, সকালবেলা দেখলেন যে কমে গিয়েছে। হ্যাঁ। মানে বাতাসে উড়ে গিয়েছে। তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে আসলে উড়ে যাওয়ার কোনো সম্ভব না। তো আপনি যখন একটা রিয়েল এস্টেটের প্রপার্টি আপনি দেখে কিনছেন, তো অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনছেন এবং তার সাথে যদি একজন রিয়েল এস্টেটের এজেন্ট আপনার সাথে সম্পৃক্ত থাকে, আমি মনে করি যে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। হ্যাঁ, এখন ১ম আ অংশটা হচ্ছে গিয়ে আমরা বিনিয়োগ করতে চাই এবং সেই বিনিয়োগটা আমরা করতে চাই রিয়েল এস্টেট সাইডে। ২য় প্রশ্নটা হচ্ছে গিয়ে সেই ইনভেস্টমেন্টটা আমি কোথায় করতে পারি? তো আমি সবসময় চিন্তা করি গিয়ে যে আপনার হাতে যদি অনেক টাকাও থাকে, আপনি যদি একটা পার্টিকুলার প্রপার্টিতে যদি আপনি ইনভেস্ট করে দেন, তাতে যে পরিমাণে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। সেখানে যদি আপনি সেটাকে ছোট, ছোট পেনি প্যাকেটস এ বিভিন্ন রিয়েল এস্টেট এর মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন, তখন সেই রিস্ক ফ্যাক্টরটা কমে যায়। আপনার রিটার্ন অনেক বেড়ে যায়। আপনি যদি রাফলি আমি একটা জিনিস যদি চিন্তা করি যে নিউ ইয়র্ক সিটিতে আপনি একটা $1,000,000 এর বাড়ি কিনলেন, সেখান থেকে আপনি হয়তো কত $৪,০০০-৫,০০০ আপনি ভাড়া পাবেন। সেই $1,000,000 আপনি যদি ভাগ করে ১০ টা বাড়ি কিনেন এখানে, অবশ্যই রেসপনসিবিলিটি কিছুটা বেশি। বাট ১০ টা বাড়ি থেকে তো $১০,০০০-১২,০০০ তো অবশ্যই আসবে রিটার্ন। আমরা নরমালি হিসাব করি ওয়েস্টার্ন নিউ ইয়র্কে যে লাখে ১,০০০। আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করলে মিনিমাম ৳১,০০০ আসা উচিত। আপনি যদি 1,000,000 ইনভেস্ট করেন মিনিমাম ১০,০০০ আসা উচিত। এটা হচ্ছে গিয়ে টাকা। এখন আপনি যদি ধরেন আম $১,১০,০০০ এর মধ্যে একটা মাল্টি ফ্যামিলি বাড়ি কিনে ফেলেন, যেটা হচ্ছে নায়াগ্রা ফলসে এবং যেখান থেকে ভাড়া আসতেছে গিয়ে $৯০০, $১,৮০০। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন এই রেট অফ রিটার্ন কত বেশি হয়ে যায়। মানে যেখানে আমার ১,৮০,০০০ ইনভেস্ট করে আমার ১,৮০০ পাওয়ার কথা, সেখানে আমি ১,১০,০০০ ইনভেস্ট করে $১,৮০০ ইনভেস্ট রিটার্ন পাচ্ছি। তো ওই হিসেবে চিন্তা করলে আমি বলব যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বিভিন্ন শহরেই এই ফেসিলিটিসটা আছে। আপনি বাফলোর কথা বলেন, নায়াগ্রা ফলস এর কথা বলেন, রচেস্টারের কথা বলেন, সিরাকিউস যেগুলি বড়, বড় শহর, সেই শহর রানা ভাই উল্লেখ করেছেন এই শহরগুলির কথা এবং আমি বলব যে প্রত্যেকটা শহরেই আপনার ইনভেস্ট করার যথেষ্ট স্কোপ আছে। এখন 3rd একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে ইনভেস্ট করবার সময় আমার ইনভেন্টরি কি পরিমাণ আছে? যে আমার কি সেই পরিমাণ বাড়ি আছে? না। বাড়ির যতটুকু দরকার ততটুকু নাই। বাট আপনার রাজনৈতিক অস্থিরতার কথা বলি বা বিভিন্ন গভর্নমেন্ট ডিসিশন এর জন্য দেখা যাচ্ছে যে আপনার অনেক বাড়ি যেগুলি হয়তো মানুষ থাকার কথা হয়তো তারা সেই বাড়িগুলি খালি হয়ে গিয়েছে। হয়তো যে পরিমাণ কেনার কথা সেই পরিমাণ কেনা হচ্ছে না বলে ইভেন আমাদের এখানে সাপ্লাই কম থাকার পরেও দেখা যাচ্ছে যে ইটস এ বায়ার মার্কেট। বায়ার মার্কেট কেন বলব? যে যখন কেনা-বেচাটা কমে যায়, তখন বাড়ির দাম কম্পারেটিভলি নরমাল এর থেকে কমে আসে। তো যে বাড়িটার কথা আমি বললাম যে ১,১০,০০০ হতে পারে নায়াগ্রা ফলস এ, সেই বাড়িটার দাম এখন কমে হয়ে গেছে গিয়ে ৯০,০০০, ৯৫,০০০। শুধু তাই না, ধরেন হয়তো কোনো বাড়ি অ্যাবান্ডন পড়ে আছে। ফোরক্লোজার এ চলে আসছে, অকশন এ চলে আসছে। যেহেতু কোনো মানুষ থাকছে না এই মুহূর্তে, তো ওই ধরনের বাড়িগুলি অনেক কম দামে কেনা যাচ্ছে। ইভেন আমি গতকালকে এই টিভিএন 24 এর ব্যাপারে আমি দেখছিলাম যে কথা বলার আগে যে প্রেজেন্ট মার্কেট ভ্যালু কিরকম, মিনিমাম কত দামের মধ্যে বাড়ি আছে। আমি অবাক হলাম। একটা কাজ আছে এরকম একটা বাড়ির দাম $৩৪,০০০। সেটা হচ্ছে গিয়ে আপনার মিডল পোর্ট এবং রচেস্টারের মাঝামাঝি। তো শুধু এটা যে এখানেই আছে তা না। আপনার ৪০, ৫০, ৬০, $৬৫,০০০ এর মধ্যে বাড়ি পাওয়া এটা কিন্তু আসলে স্বপ্নের ব্যাপার। এইভাবে আমরা আসলে আগে চিন্তাও করতে পারিনি যে মোটামুটি ভালো কন্ডিশনের বাড়ি হয়তো সামান্য কিছু কাজ করালেই ঠিক হয়ে যাবে। অ্যান্ড দেন সেই বাড়িগুলি আছে। তো আমি যে প্রশ্নটা থেকে আমরা শুরু করেছিলাম যে আমরা ইনভেস্ট করব কিনা? হ্যাঁ, করব। কোথায় করব? রিয়াল এস্টেটে করব। এবং সেই রিয়াল এস্টেটের দিক থেকে নিউ ইয়র্কের মধ্যে কোন অংশটা সবচেয়ে বেশি ভালো? অবশ্যই ওয়েস্টার্ন নিউ ইয়র্ক। এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্কের যে বাড়িঘর আছে, সেখানে অবশ্যই প্রত্যেকটা শহরই ইম্পোর্টেন্ট। বাট আমরা কিন্তু লং টার্ম চিন্তা করব যে যখন আমরা ইনভেস্টমেন্ট করব, অবশ্যই সেটাতে ইনভেস্ট করছি আমি
একজন ভাড়াটিয়ার জন্য। সো ভাড়াটিয়া আমি কোথায় বেশি পাবো? সেখানেই আমার কেনা উচিত বাড়ি। এবং কোথায় জব অনেক বেশি, কর্মসংস্থান অনেক বেশি। তো সেই হিসেবে আমি যদি বলি যে বাফেলো এবং নায়াগ্রা ফলস এটা আসলে পাশাপাশি এবং এর সাইডে চিত্তোয়াগা, এমহার্স্ট, ডাউনটাউন, আ ২ টা ডাউনটাউন এবং এদিকে প্রচুর ফ্যাক্টরি আছে। আমার মনে হয় গিয়ে যে আপনারা যদি নায়াগ্রা ফলস, বাফেলো এরিয়ার কাছাকাছি থাকেন, সেখানে ইনভেস্ট করাটা ভালো হবে যেহেতু আপনি ভাড়াটিয়া পাবেন প্রচুর। সেই কারণে। অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার কাছে আপনি যদিও একটু আলোকপাত করেছিলেন যে সিঙ্গেল ফ্যামিলি বনাম মাল্টি ফ্যামিলি হাউস, তাই না? এটাই নতুন ইনভেস্টর যারা নতুন হিসেবে মনে করেন যে আমি একদম প্রথম আজকে ইনভেস্টর হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে তার জন্য এটা কি খুব বেশি নিরাপদ নাকি কম নিরাপদ? এটা একটা চমৎকার প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে আ যখন মানুষজন ইনভেস্ট করার কথা চিন্তা করে, এখানে আসলে একটা জিনিস আমাদের হিসাব করা উচিত যে প্রাইমারি রেসিডেন্স আর ইনভেস্টমেন্ট হুম, রেসিডেন্স কিন্তু এক না। প্রাইমারি রেসিডেন্স আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি একটা সিঙ্গেল ফ্যামিলির মধ্যে থাকবো, আমার নিজের মতো করে থাকবো। বাট যখন ইনভেস্টমেন্ট এর কথা চিন্তা করবেন তখন কিন্তু আপনি থাকছেন না। থাকছে ভাড়াটিয়া। হুম। তো ভাড়াটিয়ার রিকোয়ারমেন্ট কি সেটা একটা বিরাট ব্যাপার। তো আমরা দেখেছি যে নরমালি আপনার ১ ইউনিটের বাড়ি বা ধরেন ৪ টা বা ৫ টা ইউনিটের একটা বাড়ি বা প্রতিটা ইউনিটে ধরেন ১ টা বেডরুম বা ২ টা বেডরুম। এরকম বাড়িগুলির ভাড়া কম্পারেটিভলি কম। সো যেটা একজন আ ভাড়াটিয়ার জন্য এফোর্ড করাটা ইজি। আপনি যদি মার্কেট এনালাইসিস করেন যে ৳৬০০ থেকে $৬০০ থেকে $৭০০ দেওয়ার মতো ক্ষমতা কাদের আছে? 100% মানুষেরই আছে। ৮০০ থেকে $১,০০০ দেওয়ার মতো ক্ষমতা কার আছে? হয়তো 80% মানুষের আছে। ১,০০০ থেকে $১,২০০ ভাড়া দেওয়ার মতো ক্ষমতা কার আছে? হয়তো দেখা যাবে গিয়ে ৪০-৫০% মানুষ চলে আসছে। তো দেখেন কত দ্রুত পিরামিডটা উপরের নিচে দিকে নামতে থাকছে। শার্প করে উঠছে। মানে আমাদের ফিন্যান্সিয়াল ক্যাপাবিলিটি গ্র্যাজুয়ালি খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। যেকোনো একজন মানুষ একটা হয়তো ফুড শপে কাজ করছে। টিম হরটন, ম্যাকডোনাল্ডস এভারেজে $১৭-১৮ করে পাচ্ছে গিয়ে পার আওয়ার। ৩০, ৩৫, ৪০ ঘন্টা করে যদি কাজ করে দেখা যায় $২৬০০ থেকে $২৮০০ তারা ইনকাম করতে পারে ইজিলি। তো নরমালি রেন্ট হবে গিয়ে 30% অফ দেয়ার ইনকাম। তো সেই হিসেবে আমরা যদি হিসাব করি তাহলে ৬০০-৭০০ এরকম রেঞ্জের মধ্যে বাসা নেওয়াটা ভালো। তো সিঙ্গেল ফ্যামিলি যদি হয়, ইভেন ২ বেডরুমও যদি হয় আপনার সিঙ্গেল ফ্যামিলি, এর নিচে তো আর সিঙ্গেল ফ্যামিলির বাসা হয় না। তো $১,০০০ এর নিচে হয় না। ইনভেস্টমেন্ট এর কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমি মনে করি গিয়ে যে মাল্টি ইউনিটের বাড়ি নেওয়াটা বেটার। বা ধরেন আপনি ১ম বারের মতো আপনি বাড়ি কিনছেন এবং আপনার হয়তো ইনকাম ততটা ভালো না। হয়তো আপনি বছরে যদি আমরা রাফলি ধরি যে আপনি যদি $৩০,০০০ ইনকাম করেন, সেক্ষেত্রে আপনি হয়তো $১,০০,০০০ এর মতো লোন পেতে পারেন যদি আপনার বয়স কম থাকে। বয়স একটু বেশি হয়ে গেলে ধরেন ৪০-৪৫ হয়ে গেলে তখন আ লোনের পরিমাণটা কিছুটা কমে যায়। তো এই লোনের যে পরিমাণটা কমে যাচ্ছে, সিঙ্গল ফ্যামিলির ক্ষেত্রে যখনই আপনি মাল্টি ফ্যামিলি কিনবেন যে ২ ইউনিট বা ৩ ইউনিটের একটা বাড়ি কিনবেন যার মধ্যে ১ ইউনিটে আপনি থাকবেন, বাকি ২ ইউনিট ভাড়া দিবেন। এই রেঞ্জটার সাথে বেড়ে যায়। আপনার মর্টগেজ ব্রোকার দেখবেন যে যেই মর্টগেজ ব্রোকার আপনাকে সিঙ্গল ইউনিটের জন্য আপনাকে অ্যাপ্রুভ করছিল $১,০০,০০০ সে এখন আপনার জন্য অ্যাপ্রুভ করবে গিয়ে $১,৩০,০০০-৪০,০০০। দ্যাট মিনস আপনার অ্যাসেট বাড়তেছে এবং আপনার ইনকাম বাড়তেছে। তো আমি মনে করি মাল্টি ফ্যামিলি বেটার অনেক ইনভেস্টমেন্টের জন্য। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আমরা যদি পরিসংখ্যান দেখি, আমেরিকায় যত বড় লোক দেখি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার যদি দেখি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বাড়ি ঘরের উপরে ইনভেস্ট করে যে ম্যাক্সিমাম বড় লোক হয়েছে। এমনকি আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রেও দেখি যে এটা ব্যতিক্রম নয়। ওনারও একটা অনেক বড় ব্যবসা আছে, এই এই বাড়ির ক্ষেত্রে বিনিয়োগ আছে। তো সেক্ষেত্রে ধরুন যে যারা আমরা এই এই পরদেশে আমরা এসেছি, এসে এখানে সিটিজেন হয়েছি বা বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, কর্মমুখী হয়েছি, সেখানে ব্যবসার সঙ্গে যদি আমরা এই বাড়ির ইনভেস্টর হিসেবে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট একটা বিষয় আছে, যে ইন্টারেস্ট রেট বাড়া কমার যে অনেক সময় বাড়ছে কমছে, এর প্রভাবটা এই যারা বিনিয়োগকারী আছে তাদের সিদ্ধান্তের উপরে কিভাবে বা কতটা পড়ছে? ইন্টারেস্ট রেট একটা চমৎকার আ সূচক হ্যাঁ। আসলে। আ আপনি চমৎকার একটা জিনিস আমাকে জিজ্ঞেস করেছেন। ইন্টারেস্ট রেটটা বেসিক্যালি নির্ভর করে গিয়ে একটা বড় ফ্যাক্টরের উপর সেটা হচ্ছে গিয়ে আপনার ক্রেডিট স্কোর কতটা ভালো। আপনার ক্রেডিট স্কোর
ধরেন আপনি সেম $1,00,000 আপনি লোন পাবেন, মর্টগেজ ব্রোকার বলল। তো সেই লোনটা আপনি যদি আপনার ক্রেডিট স্কোর ৮০০ থাকে বা ৭৫০ থাকে, দেখা যাবে যে আপনার ইন্টারেস্ট রেট হবে গিয়ে 5.5। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। বাট আপনার ক্রেডিট স্কোর যদি থাকে 620 থেকে 650, সেই ইন্টারেস্ট রেট বেড়ে হয়ে যাবে 6.5। 1% ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু আপনার ৩০ বছরে অনেকগুলি টাকা বেড়ে যায় ৳১,০০,০০০। $1,০০,০০০ মধ্যে। তো ইন্টারেস্ট রেটটা অবশ্যই ২ টা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আপনার ক্রেডিট স্কোরটা ভালো থাকতে হবে। সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেট কম পাবেন। এখন ওভারঅলি ন্যাশন ওয়াইড ইন্টারেস্ট রেট কম বেশির সাথে কিভাবে এই ইনভেস্টমেন্টটা সম্পৃক্ত। যখন কোনো ব্যাংক চিন্তা করে যে আপনাকে লোন দিবে, তারা সবসময় হিসাব করে যে আপনি টোটাল যা ইনকাম করছেন তার 28% থাকবে গিয়ে আপনার ইনস্টলমেন্ট। মিনিং টু সে আপনি যদি প্রতি মাসে $৩,০০০ ইনকাম করেন, তার মানে আপনার প্রতি মাসে আপনার আপনার ইনস্টলমেন্ট হওয়া উচিত হচ্ছে গিয়ে $850 থেকে $900। তো $850 থেকে $900 যদি হয়, দ্যাট মিনস তার মধ্যে $600 আমি ধরে নিচ্ছি, বা $700 হচ্ছে গিয়ে আপনার প্রিন্সিপাল ইন্টারেস্ট, অ্যান্ড দেন আপনার ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, অলটুগেদার ৯০০ হয়ে গেল। তো $750 যদি প্রিন্সিপাল ইন্টারেস্ট হয়, দ্যাট মিনস আপনার বাড়ির ভ্যালুটা হচ্ছে গিয়ে ৫-৬০০ হাজারে $১,০০,০০০ মতো। দ্যাট মিনস অ্যারাউন্ড ১,২০,০০০ বা ৩০। তো যখন ইন্টারেস্ট রেট কমে যায়, সেই সময় এই যে পার্সেন্টেজটা একটা মানুষের যে ক্রয় ক্ষমতার পার্সেন্টেজ, সেটা সেই মুহূর্তে আবার বেড়ে যায়। দেখা গেল যে আপনার আ যদিও ব্যাপারটা অনেক জটিল করে আমি না বলে আমি খুব সহজভাবে বুঝানোর চেষ্টা করি যে আজকে যদি ধরেন ইন্টারেস্ট রেট 7.5 থাকে, তখন দেখা যাবে যে মার্কেটে বায়ার আছে গিয়ে ৫০ জন। যেই মুহূর্তে ওটা কমে হবে 6.5, বায়ার্স তখন বেড়ে হয়ে যাবে গিয়ে ৭০ জন। 5.5 হলে দেখা যাবে বায়ার বেড়ে হয়ে গেছে গিয়ে ১০০ জন। দ্যাট মিনস তখন কম্পিটিশনটা বেড়ে যায়। বাট মানুষের সাধ্য বেড়ে যায়। এখন যদি আমাদের ইনভেন্টরি এভেইলেবল থাকে, অনেক স্টেট আছে যেখানে ইনভেন্টরি এভেইলেবল, জবও আছে মোটামুটি। সেসব জায়গাগুলিতে তো অবশ্যই ইনভেস্ট করাটা অনেক ইজি হয়ে যায়। এবং অনেক আপনারা আরেকটা জিনিস জানেন কিনা, যে নিউ ইয়র্ক স্টেটের আপনার যদি মর্টগেজ অ্যাপ্রুভাল করা থাকে, সেই মর্টগেজ অ্যাপ্রুভাল দিয়ে আপনি আরো অন্যান্য কয়েকটা স্টেটে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো আপনি মর্টগেজ ব্রোকারের সাথে কথা বলে নিবেন। আপনি যদি আ ভালো জব করেন, যে ভালো মিনিং টু সে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি সচ্ছল থাকেন ফিন্যান্সিয়ালি, অ্যা এবং আপনার যদি সারপ্লাস মানি থাকে, সেক্ষেত্রে কিন্তু মর্টগেজ ব্রোকাররা ওইভাবেই আপনাকে প্রি অ্যাপ্রুভাল করে দেয় যেন আপনি অন্য কোনো স্টেটেও আপনি ইনভেস্ট করতে পারেন। অনেক ৭ টা না ধন্যবাদ ৮ টা স্টেটে আপনি ইনভেস্ট করতে চমৎকার পারবেন। করে বিষয়টা ব্যাখ্যা করার জন্য। রাকিব মাহমুদ, আমাদের হাতে সময় কম। ১ মিনিট বা ১.৫ মিনিটের মধ্যে আপনাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করব। যদিও আপনি কিছুটা আলোকপাত করেছিলেন, যে সেটা বলেছিলেন যে বাফেলোর কথা দিয়ে হোক, যে বা নায়াগ্রা ফলসে যেখানে ভাড়াটা বেশি পাওয়া যায় সেখানেই ইনভেস্ট করার কথা আপনি বলছেন, বা নিজে যদি কিনে থাকে সেটাও বলেছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে শুধু ভাড়া পাওয়া নয়, লোকাল ট্যাক্সের একটা ব্যাপার আছে, স্কুল ডিস্ট্রিক্ট আছে, ভালো নেইবারহুড আছে। বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে, বা আমি যদি একটা থাকতেও চাই সেক্ষেত্রে? আ আমার যেটা মনে হয় গিয়ে যে আসলে আমরা কখনোই ইনভেস্টমেন্টের সাথে আমাদের প্রাইমারি রেসিডেন্স মিলাবো না। আমি যখন আমরা নিজেরা পার্সোনালি যখন থাকার চেষ্টা করব, চিন্তা করব, আমি তখন চিন্তা করব যে আমার সন্তান যেন একটা ভালো স্কুলে পড়ে এবং ভালো একটা লোকেশনে আমি থাকতে হুম। পারি। সেটা অনেক বড় ব্যাপার। বাট আমি যখন ইনভেস্টমেন্টের কথা চিন্তা করব, তখন আমাকে চিন্তা করতে হবে এমন একটা জায়গায় আমি বাড়ি কিনি যেখান থেকে পাবলিক ট্রান্সপোর্টের সাপোর্ট আছে। অনেক মানুষ আছে গিয়ে যে ইয়াং ছে মা টেন মানে ইয়াং আ জেনারেশন যারা হয়তো ২০-২২ বছর বয়স। হয়তো তাদের ড্রাইভিং লাইসেন্স নাই। হয়তো নতুন ইমিগ্রেন্ট হয়ে আসছে, তাদের ড্রাইভিং লাইসেন্স নাই। তো তারা সবসময় খোঁজে এমন একটা জায়গায় যেখান থেকে যেন তারা পাবলিক ট্রান্সপোর্ট এ করে তাদের কাজের জায়গায় যেতে পারে। তো এবং তারা কাজও খুঁজে গিয়ে এমন জায়গায় যেটা পাবলিক ট্রান্সপোর্ট এর কাছাকাছি। কারণ শীতের দেশ, এখানে যখন শীতকালে বরফ পড়ে তখন খুব কষ্ট হয়ে যায়। উবার বা লিফটের মাধ্যমে কারো যাতায়াত করাটা দেখা যায় গিয়ে তাদের জন্য অনেক ব্যয় আর্থিকভাবে সাপেক্ষ। ক্ষতিগ্রস্ত হয় তারা। তো সেই কারণে ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে পাবলিক ট্রান্সপোর্ট এর কাছাকাছি থাকতে হবে। এটা হয়তো অনেকেই আপনাকে বলবে না।
বাট আমি মনে করি গিয়ে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টের কাছাকাছি ইনভেস্ট করতে পারেন, আপনার বাড়ি সবসময় ভাড়া থাকবে। থাকবে এবং আর মূল্যটাও বেশি বাট থাকবে। বাট আরেকটা ব্যাপার, আমি আপনাকে ডিসকারেজ করব না। ধরেন আপনি চিন্তা করলেন যে আজকে আমি ইনভেস্ট করছি, ভাড়াটিয়া থাকলো। ২ বছর, ৩ বছর, ৫ বছর পরে বাচ্চারা একটু বড় হলো, তখন আমি চলে যাব গিয়ে আপস্টেটে এবং সেখানে যেয়ে সুখের শান্তিতে বসবাস করব। তো এরকম ধরনের যদি চিন্তা ভাবনা থাকলে সেক্ষেত্রে হয়তো আপনি অ্যামাউন্টস মতো জায়গায় $৩ লাখ $৩.৫ লাখ একটা বাড়ি কিনলেন। হয়তো ভাড়া পাবেন আপনি $৩,০০০। ওই যে আমরা যে আগে বলেছিলাম যে ১ লাখে ১,০০০, সে ৩.৫ লাখে কিন্তু ৩,৫০০ হওয়ার কথা, বা সেই পরিমাণ কিন্তু আপনি পাচ্ছেন না। প্লাস আবার ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। হয়তো আপনার কাছে থাকবে $২,০০০ এর মতো। বাট লং টার্ম এ আপনি ৫ বছর ৬ বছর পরে দেখা গেল যে আপনার যখন ইচ্ছা হলো এখানে এসে আ মানে থাকার জন্য, সেই সব ক্ষেত্রে আপনি হয়তো চিনতে পারেন যে স্টেডি বাড়ির ভ্যালু বাড়ছে। পাশাপাশি আপনার বাড়িটা খালি পড়ে রইল না, কিছু ইনকামও হচ্ছে। আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে রানা ভাই, সেটা হচ্ছে এয়ারবিএনবি জোন একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। স্টুডেন্ট অ্যাকোমোডেশন একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। সো ইটস নট অনলি দ্য কমিউট, এট দ্য সেম টাইম আই থিংক উই শুড লুক ফর স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্লেস, মানে ইউনিভার্সিটি আশেপাশে ১-২ মাইলের মধ্যে ইউনিভার্সিটি আছে। সেই জায়গাগুলিতেও বা ইনভেস্ট করাটা ভালো। আমি অনেক মনে করি। ধন্যবাদ রাকিব মাহমুদ। আসলে আমাদের হাতে সময় নেই, প্রথম অংশের আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনার কাছ থেকেও খুব চমৎকারভাবে আমরা ইনভেস্টর হিসেবে যদি আমরা ইনভেস্ট করতে চাই বাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকগুলি পরামর্শ আপনি দিয়েছেন, যেগুলো আমরা যারা এই নতুন অথবা পুরনো যারা অনেকেই আছি তারা অন্তত বিবেচনায় নিতে পারবো এবং চিন্তা করব যে কোথায় আমাকে ইনভেস্ট করলে, বা আমাদের আলোচনার মধ্যে দিয়ে যেভাবে আপনি বললেন সেভাবে যদি সেই সমস্ত এলাকায় ওয়েস্টার্ন নিউ ইয়র্কের যদি কোথাও করতে চায়, সেটা রচেস্টার হতে পারে, বাফেলো হতে পারে, সিরাকিউজ হতে পারে, নায়াগ্রা ফলস হতে পারে, বিনহামটন হতে পারে, যেখানেই হতে পারে, নিশ্চয়ই চিন্তা করবে। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, এবং টিভিএন এর সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে টিভিএন এর ওয়েবসাইটে আমার ডিটেইলস আছে, আমাকে প্রশ্ন করবেন এবং আমি সবসময় খুশি হব গিয়ে আপনাদেরকে যতখানি সম্ভব আ সত্যিকারের উত্তরটা দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জনাব রাকিব মাহমুদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রথম অংশটা শেষ করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা একটু বিরতিতে যাব এবং বিরতির পরে সে দ্বিতীয় অংশে আলোচনা করব, যেটা আমরা বলেছিলাম যে আমরা অনেকেই ট্যাক্স ফাইল করি, কিন্তু ট্যাক্স ফাইলের পরে আইআরএস এর যে নানান অডিট থাকে বা বিভিন্ন ঝামেলা থাকে, সেটা থেকে আমরা কিভাবে বাঁচবো, সেই উপায়গুলো কি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন একটি নিচ্ছি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের এই দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব, যেটা আগেও বলেছিলাম যে আমরা ট্যাক্স ফাইল করছি এবং ট্যাক্স ফাইল করার পরে অনেকেই খুব আনন্দে থাকি, রিটার্ন পাচ্ছি, আমরা রিফান্ড পাচ্ছি, কিন্তু কিছুদিন পরেই দেখে যে আইআরএস এর হয়তো একটা নোটিশ আসছে। সেটা পেয়ে তো আমাদের মাথার ঘাম পায়ে পড়া শুরু হয়ে যায়, আমরা দৌড়দৌড়ি শুরু করি। আসলে ঘটনাটা কি ঘটে সেটা নিয়ে আমরা কথা বলবো, যাতে এই ধরনের আইআরএস এর ঝামেলা বা অডিট বা বিভিন্ন ধরনের যে ঝামেলা আছে, সেই ঝামেলা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি বা কিভাবে এখান থেকে আমরা মুক্তি পেতে পারি, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় ট্যাক্স প্রফেশনাল জনাব কুদরত এলাহি, আইআরএস এনরোল এজেন্ট, সিইও এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস এলএলসি। জনাব কুদরত এলাহি, আপনাকে স্বাগত। Thank you so very much, Rana bhai. Thank you so much. আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এখন ট্যাক্স সিজন চলছে আপনাদের, যদিও আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে চলছে, তারপরে সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা যে আসলে কি জিনিস, যারা এর ভুক্তভোগী তারা জানে যে আইআরএস থেকে একটা নোটিশ আসা মানেই কি একেবারে মাথার ঘাম পায়ে পড়ে যায় এবং একটা সাংঘাতিক দৌড়দৌড়ি অবস্থা সৃষ্টি হয়, যা না মানে অর্থের দিক থেকে যেটাই হোক না কেন, শারীরিক মানসিক দিক থেকে আমরা আরো ভেঙে পড়ি। তা সেই অবস্থা যাতে না হয়, সেইটার জন্যই আপনার কাছে আজকে আমরা আলোচনা করব যে এই যে আইআরএস এর যে বিভিন্ন ঝামেলা থাকে, সাধারণত কোন ভুলগুলো যেগুলো আমরা ট্যাক্স পেয়াররা আমরা করে থাকি, সে কারণে একজন সাধারণ ট্যাক্স পেয়ারের পেছনে প্রথমে নজর দেয়, বিশেষ করে আইআরএস, যে কোন ভুলগুলোর কারণে একজন সাধারণ ট্যাক্স পেয়ারের পেছনে প্রথমেই নজর দেয় আইআরএস। এমন কোন রেড ফ্ল্যাগ আছে যেগুলো মানুষ না জেনে আমরা করে ফেলি? এক,
দুই হচ্ছে যে আমরা অনেকেই হেলাফেলা করি এবং অনেকেই মনে করি যে আমি তো ছোট মানুষ, ছোট ব্যবসা করি বা ছোট ইনকাম করি, আইআরএস আমাকে দেখবে কেন, তাই না? Yes. আসলে বা বাস্তবে কি সত্যি আইআরএস ছোট আয়কারীদেরকে ছেড়ে দেয়? নিশ্চয়ই নয়। নিশ্চয়ই। এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই জনাব কুদরত ইলাহি। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই প্রাসঙ্গিক। রানা ভাই, আপনি জানেন আইআরএস এর রেকর্ড অনুযায়ী যে সার্ভেটা আমরা দেখেছি, রিসার্চটা আমরা দেখেছি, গত 24 পর্যন্ত টোটাল অ্যারাউন্ড 550,000 পিপলকে অডিট করেছে আইআরএস। এর মধ্যে 450,000 পিপল হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার। সো অডিটের অন্যতম কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে প্রথমটা হচ্ছে আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। হয়তো উনি ভুলে গেছে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত করে উনি ইনকাম খুব কম রিপোর্ট করেছে অথবা ভুলে গেছে। আরেকটা অন্যতম জিনিসটা হচ্ছে ওনারা ডিডাকশনটা নিয়েছে এত বেশি, যেটা অপ্রাসঙ্গিক একটা ডিডাকশন ছিল বিজনেসের জন্য, অথবা ওনার বাড়ির যে খরচ উনি দেখিয়েছে বা ভেহিকেল দেখিয়েছে, যতগুলো খরচ দিয়ে গেছে, এই ডিডাকশনটা উনি লাইক অদ্ভুতভাবে অসামঞ্জস্যপূর্ণ খরচগুলো দেখিয়েছে। আরও অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আপনি একটা প্রসঙ্গ তুলে এনেছেন যে আমি তো ছোট, তাহলে আমাকে কি আইআরএস দেখবে নাকি অ্যাভয়েড করবে নাকি? একটা ভয়ের বলবো না, তবে একদম ট্রু সিনারি হচ্ছে আইআরএস গট লাইক $80 বিলিয়ন রিসেন্টলি, যেটার সবচেয়ে বেশি অংশ ওরা ইনভেস্ট করেছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপরে, টেকনোলজির উপরে। তার মানে আগে যেরকম ধরেন একজন আইআরএস এর অফিসার বা যিনি এজেন্ট থাকে, হয়তো কফি খাচ্ছেন, ওনার মেজাজ ভালো বা কিছু একটা, উনি হয়তো একটু ডিফারেন্টভাবে দেখছে, কিন্তু এখন সেই সুযোগ নেই। সেই সুযোগটা নাই বললেই চলে। এতভাবে সেট করা আছে, 3 বিগ কোম্পানিকে, জায়ান্ট টেক কোম্পানিকে হায়ার করেছে আইআরএস, এবং প্রত্যেকটা জায়গায় এমনভাবে সেট করা আছে আপনি ম্যানুয়ালি খুব একটা নাই বললেই চলে। প্রত্যেকটা মার্ক দেওয়া আছে, মেথড দেওয়া আছে, আপনি কীভাবে ট্যাক্স রিটার্ন করছেন চার্ট দেওয়া থাকে, যে সিঙ্গেল যদি ট্যাক্স ফাইল করে এইটা, যদি ইনকাম এরকম হয় এই ডিডাকশন থাকতে পারে, অটোমেটিক্যালি ওটা ক্যাপচার করে ফেলবে। ইট ডাজন্ট ম্যাটার আপনি প্রাইভেট জেট ওন করেন, ইউ আর $1 বিলিয়ন মালিক, নাকি আপনি লাইক ভেরি লো ইনকাম আর্নার। সো দ্য মেইন পয়েন্ট ইজ, আপনি ছোট বলেই যে আপনি পার পেয়ে যাবেন, ওরা ইনকামটা দেখে না রানা ভাই, ওরা দেখে কি মানে কনসিকুয়েন্সেসগুলো আছে কিনা, রিলেশনটা আছে কিনা, মানে আপনি কিছু স্কেপ করছেন কিনা। সেই জায়গা থেকে আপনি ছোট বলে আপনাকে পার পাইয়ে দিবে যে সুযোগটা একদম নাই, সেভাবে আর সুযোগ নেই। আপনারা প্লিজ সবাই একটু কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারে। তার মানে কোনোভাবেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ আমরা যে ট্যাক্স রিটার্নগুলো করি অত্যন্ত নিখুঁতভাবে, অন্তত কোনো রকম হাইডেন্সিক বা কোনো কিছু লুকানো ছাপানোর কিছু যেন না থাকে। এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে ট্যাক্স রিটার্নে ভুল করা একটা জিনিস, আমি ভুল করতেই পারি, মানুষ মাত্রই ভুল হয়, Right. এটা একটা বলাই থাকে। তো ট্যাক্স রিটার্নে ভুল করার, ট্যাক্স ফ্রড করা, এই ভুল এবং ফ্রড এর মধ্যে আইনগত পার্থক্যটা কি আছে এবং কোন অবস্থায় জেল, জরিমানা বা ক্রিমিনাল চার্জ পর্যন্ত হতে পারে? আমাদের দর্শক যারা আছেন ওনাদের উদ্দেশ্যে একটা বলতে পারি, হয়তো অনেকে এটা মানে এটা নিতে হবে আর কি। ট্যাক্স কিন্তু রানা ভাই অ্যাভয়েড করাটা লিগাল, মানে হচ্ছে আমি ট্যাক্স দেব না এই শর্তে ট্যাক্স রুল, মানে হচ্ছে যারা ফর এক্সাম্পল যে কোনো ফুটবল র্যাপারে কিন্তু ল সম্পর্কে জানে, সে জানে কোন জায়গায় ফাউল হবে কি, সে কিন্তু অবজার্ভ করে। আইআরএস একটা রুল বানিয়েছে, ওরা জানে কোন জায়গাটা কি করতে হয়। তার মানে আপনি ট্যাক্স অ্যাভয়েড করতে পারেন কিন্তু এভিয়েশন করতে পারবেন না। অ্যাভয়েড মানিটা হচ্ছে, ধরুন আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়েছেন, আপনার $100,000 ইনকাম আছে, আপনি সিঙ্গেল হলে 1500 ফর এভারেজ আর $15,000 আপনি ডিডাকশন নিলেন, দ্যাটস কল অ্যাভয়েড করছেন। আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিলেন, আপনি ইআইসি নিলেন, যে ইত্যাদি ইত্যাদি নেওয়ার পরে এটা অ্যাভয়েড করে বাকিটার উপর আপনি ইনকাম দিলেন। এভিয়েশনটা হচ্ছে ধরেন আপনি ইনকামটা খুব হাইড করে ফেলছেন কিন্তু ডিডাকশন নিয়েছেন কিন্তু ফেক একটা ডিডাকশন নিয়েছেন। ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা বিজনেসে যদি রানা ভাইয়ের ডিডাকশন নেন, এটা কিন্তু 2-3টা টার্ম থাকে। এটা হচ্ছে অর্ডিনারি হইতে হবে, নেসেসারি এক্সপেন্সেস হইতে হবে। ফর এক্সাম্পল কেউ যদি উবার ড্রাইভ করে, আমাদের অনেক ভাই ব্রাদার আছেন, উনি যদি একটা ডিডাকশন ক্লেম করে যে আমি 3টা কম্পিউটার কিনেছি, ডিডাকশন ইম্পসিবল, দ্যাটস নেসেসারি, আননেসেসারি। আবার যিনি অফিস করেন, উনি যদি মনে করেন আমি 3টা ইলেকট্রিক সাইকেল কিনেছি, ডিডাকশন নিয়েছে, দ্যাটস ইরিলেভেন্ট। মিনিং হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন লিগ্যাল ডিডাকশনগুলো নিয়ে, কিন্তু এভিয়েশন করবেন না, যেটা হচ্ছে ফ্রড।
এটাতে ক্রিমিনাল চার্জ হতে পারে, অনেক বছরের জেল হতে জরিমানা পারে। হতে পারে, এবং এটার থেকে আমার মনে হয় খুবই সাবধান থাকা উচিত। এই ক্ষেত্রে হেল্প করতে পারে, ওনারা হয়তো না বুঝে করতে পারে, উনি ওনার যে ট্যাক্স প্রফেশনাল আছে, ওনার সিপিএ আছে, ইএ আছে, তাদের পরামর্শ নিয়ে ওনাদের সাজেশন অনুযায়ী ট্যাক্স ফলো করে ওনারা এই জিনিসটা 100% ফলো করা উচিত। বিশেষ করে এই বছর যেহেতু আমরা সবাই খুব আশ্চর্যভাবে হচ্ছি যে এক্সাইটেড রানা ভাই যে সর্বোচ্চ রিফান্ড পাবো, এবার ইতিহাসের সবচেয়ে বেশি Exactly. রিফান্ড। কিন্তু সর্বোচ্চ, এটাও একদম পাশাপাশি আমি বলে রাখি, সর্বোচ্চ রিফান্ড যেমন পাবে, সর্বোচ্চ ট্যাক্স আইআরএস এর চিঠিও কিন্তু এবার পাবে। এবং এটা নিশ্চিত করে আমি আপনাকে বলতে পারি, বিকজ যে রিসার্চ এবং যে এক্সাইটমেন্ট দেখছি, অনেকেই অনেক হয়তো প্রলোভন দেখাবে, আসেন আমি ম্যাক্সিমাম রিফান্ড নিয়ে দিব, কিন্তু উনি ভুলবশত বা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত অনেক ভুল করবে, যাতে করে ও যে ফ্রডের পর্যায়ে চলে যাবে, এভিয়েশনের পর্যায়ে চলে যাবে। সো এই জন্য আপনি ট্যাক্স প্রফেশনাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিফিকলি দিস ট্যাক্স সিজন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা হয়তো ভুল করতে পারি, ভুলটা কিন্তু ক্ষমার যোগ্য, কিন্তু ফ্রডটা কিন্তু ক্ষমার অযোগ্য, এবং সেক্ষেত্রে জেল জরিমানা এবং ক্রিমিনাল চার্জ, পেনাল্টি ইত্যাদি, অথবা একসাথে সবকিছুই হতে পারে। তো আপনার কাছে এবার একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে ক্যাশ ইনকাম অনেকেই আমরা করি, ক্যাশ ইনকাম, জেল, ভেনমো, পেপাল, এই যে ডিজিটাল লেনদেনগুলো নিয়ে আইআরএস এখন কতটা সিরিয়াস? কারণ এক্ষেত্রে তো অনেক কিছুই হয়, আপনি জানি, মানুষ কোন ভুলটা সবচেয়ে বেশি করে এই ক্ষেত্রে? আরেকটা সুন্দর প্রশ্ন, এখন কি থার্ড পার্টি যে কোম্পানিগুলো আছে, আপনি যে নামগুলো মেনশন করেছেন রানা ভাই, জেল, ক্যাশ অ্যাপ, পেপ্যাল যেগুলো আছে, অনেকে হয়তো খুব ছোট ছোট বিজনেস করে, হেয়ার স্যালুন আছে ওনার, বা যে কোনো একটা কনসালটেন্সি করে, উনি জেলে পেমেন্ট নিয়ে নেয়, উনি ক্যাশ অ্যাপে নিয়ে নেয়। অনেকেই মনে করে যে আমার তো এটা আইআরএস এর রিপোর্ট হয় নাই, $600 বা আই মেড $10,000 আর $20,000, ফরগেট অ্যাবাউট ইট, আমি এটা রিপোর্ট করবো না, আমার যতটুকু সোশ্যালে আমি করেছি W2 আছে $20,000, এটা রিপোর্ট করি। এই ভুলটাই সবচেয়ে মারাত্মক ভুল। এবং আমার লাস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেটা বলে, খুব রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে খুব সংক্ষেপে হয়ে যাবে। উনি ওনার একটা লাইসেন্সও আছে, উনি হচ্ছে হেয়ার সেলুন করে এবং হেয়ার ব্রেডিং এটা করে আর কি। তো উনি হেড অফ হাউসেল ছিল, দুজন ওনার বেবি ছিল, ক্লেম করে রিফান্ড ক্লেম করেছে লাস্ট ইয়ারে অ্যারাউন্ড লাইক $12,000। সো উনি কি করছে, ইনকামটা দেখাচ্ছে মাত্র লাইক ভেরি, যেটা W2 আছে, কিন্তু পরে আমি যখন অডিট হলো, আমাকে হায়ার করলো, উনি অন্য জায়গায় ট্যাক্স ফাইল করেছে, সামহাউ শি কেম টু নো মি অ্যাবাউট মি। করার পরে দেখলাম কি ওনার ব্যাংক স্টেটমেন্টে জেল, ক্যাশ অ্যাপ, হোয়াট এভার ইউ নেম ইট, সবগুলোর মধ্যে অনেক লাইক অ্যারাউন্ড $80,000 একটা ইনকাম আছে। সো উনি বলছে এটা তো আমি কেউ রিপোর্ট করে না, আইআরএস তো জানে না। বলছে কাম অন। সো আমি যেটা বলছি, যেটা একটু আগে রানা ভাই মেনশন করলাম, এআই এত সফিস্টিকেট হয়ে গেছে এখন, ওরা কিন্তু ইফ দে ওয়ান্ট আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো অ্যানালাইজ করে 5 সেকেন্ডে বলতে পারে আপনার কোত্থেকে আসছে, কি টাইপের ইনকাম, এবং সেটা আপনাকে ইমিডিয়েটলি চিঠি পাঠিয়ে দিবে যে হ্যাঁ মিস্টার এক্স এন্ড জি, লেট মি নো হোয়াট ইজ দ্য ইনকাম কামিং ফ্রম। এবং তারা এটাও স্পিকলি বলতে পারে, আপনি জানেন রানা ভাই, যে কোনটা জেল আপনার ফ্রেন্ড আপনাকে পাঠিয়েছে। লাইক ফর এক্সাম্পল, আমি যদি আমার ভাইকে প্রত্যেক মাসে পাঠাই 200, দে আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ দ্য লোকেশন ট্র্যাক করতে পারে, নাম্বারটা ট্র্যাক করতে পারে, এবং হচ্ছে অ্যামাউন্টও ট্র্যাক করতে পারে। তো যে ভুলটা ভাই এবং আমাদের ট্যাক্স পেয়াররা করে, সেটা হচ্ছে এটা অ্যাভয়েড করা, ইগনোর করা। আইআরএস পারবে না, ফাইন্ড আউট করতে পারে এমন কোনো ইনকাম নাই যে তারা ট্র্যাক করতে পারে, তারা সব কিছু করতে পারে। এবং এই ভুলটা যেন কেউ না করে, বিশেষ করে এবার অনেক রকম, অনেকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে জেলে অনেক প্রচুর ট্রানজেকশন হয়, বিশেষ করে জেলের কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে ওনারা এটা রিপোর্ট করতে হবে টু দ্য আইআরএস। সেজন্য অনেকে মনে করে এটা আইআরএস জানে না, কিন্তু এভার প্লিজ এভরিওয়ান, সো এই ব্যাপারে একটু কেয়ারফুল করতে হবে, ওনারা যেন এই ভুলটা না করে যে না আমার এখানে $2,000 হয়েছে, আমি দেখাবো না। দ্য ল ইজ from anywhere you made $1, you need to report it. অনেকে মনে করে $400 নিচে, নো, there is no rule। $1 যদি কারো হয়, উনি যদি মনে করে এটা ইনকাম, ওনাকে এটা রিপোর্ট করতেই হবে। এবং এই ভুল যেন না করে, $1, ইভেন $10 জন্য আপনাকে এটা এই ভুলের জন্য উনি অডিটের সম্মুখীন হতে পারে, এবং ওনাকে প্রোটেক্ট করতে পারে। শুধু সচেতন হতে হবে, বি অনেস্ট অন দ্যাম, রিপোর্ট ইট এভরিথিং। তো পাওয়ার ক্ষেত্রে না হয় এটা হলো, যদি আমার দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি দেই, সেটার ক্ষেত্রে তো ডিডাকশন আছে কিনা? ওয়েল, আপনি যদি সেট একটা বিজনেস থাকে, ডিফাইন করা থাকে যে আপনি এই বিজনেসটা করেন, একই ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকে, বিজনেস অ্যাকাউন্ট, আপনি যদি ইনকামটা ওইটা করে, অবশ্যই সে যে আপনি যদি পেমেন্ট করো ওই সেম ইন্ডিভিজুয়াল অন্য কোনো কোম্পানি কিছু কেনার জন্য, সাপ্লাইজ করার জন্য, তাহলে অবশ্যই আপনি সেই ডিডাকশনগুলো নিতে পারেন। মাইন্ড ইট, ওটা থাকতে হবে অর্ডিনারি এবং নেসেসারি এক্সপেন্সেস, আপনি সেই ডিডাকশনটা অবশ্যই নিতে পারবেন। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে সেলফ এমপ্লয়েড, আমরা অনেকেই আছি সেলফ এমপ্লয়েড,
প্রচুর মানুষ আমরা এই নিউ ইয়র্কে আছি বা পুরো আমেরিকাতেই আছে, সেলফ এমপ্লয়েড বা ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, কোন ডিডাকশন নিতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় তারা পড়ে এবং কোন ডিডাকশনগুলো আইআরএস সবচেয়ে বেশি অডিট করে? আজকে প্রশ্নগুলো খুব সুন্দর হচ্ছে, আমাদের এক খুবই হাই টাইম এখন হচ্ছে এটা করার জন্য। বিশেষ করে যে স্মল বিজনেস ওনার যারা আছেন, সেলফ এমপ্লয়েড, ছোট ছোট ব্যবসা, গ্রোসারি একটা স্টোর অথবা উবার ড্রাইভ করে বা কনস্ট্রাকশন, হ্যান্ডিম্যান যারা যাই করে, অনেকগুলোর মধ্যে আমি ধরেন 7-8টা যদি আমি বলি, আমি আপনার একটা জিনিস, যেমন আপনি যদি ইনকাম, একটা গাড়ি আছে আপনার, দুটো গাড়ি আছে, আপনার অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করে ইন্স্যুরেন্স করা, আপনি দেখিয়েছেন যে আপনার গাড়ির ইন্টারেস্ট হচ্ছে একটা $5,000 ইন্টারেস্ট, কিন্তু ওরা দেখবে যে আপনি দুইটা গাড়ির বিজনেস ডিডাকশন দেখাচ্ছেন, তাহলে কি ওই গাড়ি ইউজ করে কি আপনি কখনো গ্রোসারিতেও যান নাই, ফ্যামিলি নিয়ে ঘুরতেও যান নাই? আপনি যদি মনে করেন 100% ইন্টারেস্ট আপনি ক্লেম করতে চান $10,000, দ্যাট অ্যাবসলিউটলি নো গুড। আরেকটা হচ্ছে আপনার লাইফ স্টাইলটা কেমন, ধরেন আপনার আছে বাড়ির মর্টগেজ দিচ্ছেন আপনি $5,000 এভরি মান্থ, আপনি গাড়ির মর্টগেজ দিচ্ছেন ধরেন $600, কিন্তু আপনার ইনকাম দেখছেন হচ্ছে $30,000, তাহলে আপনার বাসা ভাড়া কোথেকে দেন, আপনার ফ্যামিলি কীভাবে চললো? সো তার মানে হচ্ছে এই ভুলটা অনেকে করে যে নো আইআরএস মনে হয় জানে না, তারা কিন্তু এত সফিস্টিকেটেড, অ্যাগেন আপনার লাইফস্টাইল সম্পর্কে করে টানতে পারে, বিকজ দে হ্যাভ ইউর সোশ্যাল সিকিউরিটি নাম্বার, দে হ্যাভ ইউর ক্রেডিট কার্ড, দে ক্যান গো ফর এভরিওয়ার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। দেখেছে আপনার ট্রানজেকশন এমন হয়েছে রানা ভাই, ব্যাংক স্টেটমেন্ট ওনারা আইআরএস চেয়েছে, দেখে কি ওনার প্রত্যেক মাসে টার্নওভার হচ্ছে $150,000 প্রত্যেক মাসের 100। তো উনি, যাই হোক, এটা আমরা লংয়ে না গেলাম, তার মানে হচ্ছে ওনারা লাইফস্টাইলটা কিন্তু আইআরএস চেক করে। এই ভুলটা করা যাবে না যে আপনার যতটুকু আছেন, যা ইনকাম হয়েছেন, যা খরচ লিগেল হবে তাই দেখুন। আরেকটা জিনিস আমি বলতে পারি, অনেকে ভুল করে হোম অফিস ডিডাকশন। আপনি যদি কোনো একটা বিজনেস থাকে, বাসার একটা $1,000 বাসা থাকে, আপনি একটা কর্নার বলতে পারেন দিস ইজ মাই হোম অফিস, লাইক 100 স্কোয়ার ফিট। কিন্তু আপনার যদি 2-3টা এলএলসি থাকে, 3টা বিজনেস থাকে, আপনি বারবার যদি একই টেবিল, একই স্পেস বারবার ডিডাকশন করেন, দে নো হোয়াট ইজ ডুইং। সো এটার জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনার আমি একটা বললাম হবি, অনেকে একটা মনে করি কি দেখবেন W2 ইনকাম থাকে এবং ছোট্ট একটা বিজনেস দেখায়, এলএলসি দেখায়, প্রথম বছরই দেখাচ্ছে ওনার একটা সাডেন অ্যামাউন্ট লস হয়েছে, সো লসটা কি ওনার যে ট্যাক্সেবল অ্যামাউন্ট থেকে কমে যায়। 3 বছর 4 বছর যখন এই ভদ্রলোক বা উনি লসের উপর থাকে, আইআরএস বলে নো, তার মানে দিস ইজ নট দ্য বিজনেস, ইউ আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট, সো এটা তুমি ডিফাইন করে অ্যাজ আ হবি, ইটস নট এ বিজনেস। আরেকটা দেখা যায় অনেকে মিল এক্সপেন্সেস দেখায়, লাইক বন্ধু বান্ধব কিনে আড্ডা করতে গেছে, খরচ হয়েছে লাইক $500, $200। সো এখানে স্পেসিফিকলি আমি মনে করি এটা অনেকে ভুল করে। পার্সোনাল একটা খরচ খাওয়া দাওয়া করেছেন, কিন্তু বিজনেসের রিলেটেড যে খরচগুলো আছে মিল ডিডাকশন, ওটার কোনো লাইক 50% ইউ ক্যান ডিডাক্ট। আরেকটা আছে, ধরেন আপনি যদি এমপ্লয়ার হন, আপনার 10 জন এমপ্লয়ি আছে কাজ করছে আপনার জন্য, তো এখানে যদি আপনার অফিসে যদি সবাইকে এনে একটা খাওয়ার অ্যারেঞ্জ করেন যে ওকে আজকে পিকনিক, আজকে আমাদের পার্টি, দ্যাটস ডিডাক্টেবল। কিন্তু আপনি যদি সবাইকে বলেন যে ঠিক আছে তোমরা যাও আড্ডা মারো, খাওয়া দাওয়া করো, এটা ইজ নট এ ডিডাক্টেবল। মিনিং এই মিলসটা কিন্তু স্পেসিফিক একটা রুল আছে, কতটুকু কত পার্সেন্ট আপনি ডিডাক্ট করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার শর্ট রেন্টাল, এই যে ইনভেস্টমেন্ট, আমরা একটু আগে হয়তো শুনেছি যে অনেকে রেন্টাল বিজনেসটা করে, শর্ট রেন্টাল। সো উনি ওখান থেকে একটা রুলটা হচ্ছে, আপনি যদি কোনো রেন্টাল ইনকাম থাকে, এটাকেও অ্যাক্টিভ পার্টিসিপেন্টস থাকতে হবে আপনাকে ওখানে। মানে হচ্ছে আপনি যদি W2 ইনকাম করেন, ফর এক্সাম্পল $200,000 আপনি বানাচ্ছেন, কিন্তু আপনি বলছেন যে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেন্ট আছে একটা বাড়ি টেক কেয়ার করেন, লাইক এয়ারবিএনবি ও যে কোনো একটা রেন্টাল হাউস রেন্ট করছেন, আপনি $25,000 আপ টু আপনি ট্যাক্স লস ডিডাকশন নিতে পারেন। তো আপনি যখন এটা কিন্তু টেস্ট করতে হয় যে আপনি এতটা সময়, এত দিন, এত ঘন্টা ওইটার জন্য সময় দিয়েছেন কিনা। ইফ ইয়েস, দেন দিস ইজ অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড অনলি দেন ইউ ক্যান ডিডাক্ট দিস অ্যামাউন্ট। আরেকটা হতে পারে যে আমি একটু আগে বললাম, সংক্ষেপে আমাদের হাতে সময়। ওকে, সো এই যে হোম অফিস বা লাইফস্টাইল সবগুলো আমরা দেখেছি, এই ভুলগুলো যে ডিডাকশনগুলো আছে, আমি অবশ্যই বলছি প্লিজ এগুলোর জন্য যারা ডিডাকশনটা নেয়, বি অনেস্ট, অল ডকুমেন্ট ইউ শুড হ্যাভ দ্য রেডি যখন আপনার ট্যাক্স ফাইলের প্রফেশনাল কাছে যাবেন, এবং তারপরেও আপনি এটা প্রোটেক্ট করে রাখবেন আপনার কাছে। অনেক ধন্যবাদ জনাব কুদরত এলাহি, আপনার চমৎকার আলোচনা। যদিও আরও অনেক প্রশ্নই ছিল যে এলএলসির মাধ্যমে ট্যাক্স সমস্যা যদি শেষ হয়, অনেকেই আমরা মনে করে থাকি, কিন্তু আসলে কতটা ভুল ইত্যাদি ইত্যাদি আরও প্রশ্ন ছিল, কিন্তু সময়ের অভাবে সেগুলো করতে পারছি না, নিশ্চয়ই অন্যদিন করব। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে, যেহেতু ট্যাক্স সিজন আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, সুতরাং তার আগে এই বিষয়টা আমরা একটু আমাদের দর্শকদের সাথে বিনিময় করলাম, আমাদের
ওপিনিয়নটা যে ট্যাক্স আমরা যখন ফাইল করব তখন যেন খুব সচেতনতা সাবধানতার সাথে করি, কারণ আপনি বললেন টেকনোলজি বিশেষ করে জায়ান্ট কোম্পানিগুলো এখানে আইআরএস এর সাথে ইনভলভ হয়েছে, তারা এমন কিছু নাই যেভাবে সেট করা আছে সেভাবেই কিন্তু আমার চলে আসবে, হয়তো কিছুই হবে না কিন্তু হ্যাসেলটা হবে, দৌড়াদৌড়ি বাড়বে, মানসিক শারীরিক চিন্তা ভাবনা ইত্যাদি ক্ষতি হবে। এই বিষয়টি আপনি খুব চমৎকারভাবে আলোচনা করেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা আমরা প্রাণিত। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ আমাকে আসার জন্য, এবং সবাইকে আবারও বলছি সবাই একটু সাবধান থাকবেন, প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড চুজ ইউর রাইট ট্যাক্স প্রফেশনালস। থ্যাংক ইউ। আপনাকে আবারও ধন্যবাদ জনাব কুদরত ইলাহি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে কথা বলেছি। আমরা যারা ইনভেস্টমেন্ট করতে চাই, বিশেষ করে বাড়ি কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে, সেটা নিয়ে একটি চমৎকার যেমন আলোচনা করেছি, তেমনি যেহেতু খুব শিগগিরই আমাদের অর্থাৎ সামনের সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ট্যাক্স সিজন শুরু হয়ে যাচ্ছে, আমাদের ফাইল আমরা রিটার্ন জমা দেব, সুতরাং একটু সতর্কতার সঙ্গে দেব যাতে করে আমরা আইআরএস এর এই অডিট বা অন্য যে কোনো ধরনের ঝামেলা আছে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।